Welcome you all. I'm going to start the class today. আজকে আমি তোমাদের মূলত চ্যাপ্টার 3 থেকে ডিসকাশন অফ প্রপার্টিজ অফ পি ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে এস ব্লক মূলের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পি ব্লক মূলের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই একটি পর্যায় সারণীর একটি অংশ দেখতে পাচ্ছি, তাই না? যেখানে দেওয়া আছে পি ব্লক এলিমেন্টস গুলো। তাহলে দেখো পি ব্লক এলিমেন্টস গুলো হচ্ছে তোমার গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। তাহলে 6টি গ্রুপের মূলই হচ্ছে পি ব্লক মূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এর হচ্ছে প্রত্যেকটি গ্রুপের প্রথম মূল। তাহলে এই 6টি গ্রুপের সবগুলো মূলকে আমরা একসাথে পি ব্লক মূল বলবো। দেখো পি ব্লক মূলের মধ্যে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করছি: মেটাল, মেটালয়েডস, নন মেটালস। অর্থাৎ পি ব্লক মূলের মধ্যে 3 ধরনের মূল আছে। একটা হলো ধাতু, আর একটা হচ্ছে মেটালয়েডস, আর একটা হচ্ছে অধাতু। এটা আমরা আরো পরে ডিসকাস করব। এখন এখানে এস ব্লক মৌলের রাসায়নিক ধর্ম। গত ক্লাসে আমরা এস ব্লক মৌলের ভৌত ধর্মগুলো পড়েছিলাম বা অন্য সাধারণ ধর্মগুলো পড়েছিলাম। রাসায়নিক ধর্মটা আমরা পড়তে পারিনি কারণ ক্লাস শেষ হয়ে গেছিল, সময় শেষ হয়ে গেছিল। আমরা এস ব্লক মৌলগুলো একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি, রাসায়নিক বিক্রিয়াগুলো। এখানে আমরা বলেছিলাম এস ব্লক মৌলের মধ্যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুই ধরনের মৌল আছে। এই দুই গ্রুপের মৌলকে আমরা একসাথে এস ব্লক মৌল বলে থাকি। তাহলে গ্রুপ 1 এর মৌলের মধ্যে দেখো তাহলে তারা কি ধরনের রিঅ্যাকশন দিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 1 এর মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মেটাল হাইড্রাইড তৈরি করে থাকে। মেটাল হাইড্রাইড তৈরি থাকে। যেমন এখানে এম দ্বারা বোঝানো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাইকে। তাহলে এখানে যদি আমি এম এর জায়গায় অর্থাৎ লিথিয়াম নেই তাহলে ওইটা হবে লিথিয়াম হাইড্রাইড, যদি সোডিয়াম নেই তাহলে হবে সোডিয়াম হাইড্রাইড। এভাবে প্রত্যেকটি মৌলই কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মেটাল হাইড্রাইড তৈরি করবে। তারপর হচ্ছে মেটাল X2 মানে X মানে এখানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মেটাল হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে মেটাল হ্যালাইড তৈরি করবে। অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো তোমার হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা তৈরি করবে মেটাল হ্যালাইড, তৈরি করবে। এখন অনেকে জয়েন করছে। আচ্ছা, তাহলে এখানে যেমন আমি যদি এখানে সোডিয়াম নেই তাহলে ক্লোরিনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এটা যদি ক্লোরিন হয়, এটা যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এটা যদি মনে করো এখানে পটাশিয়াম হয়, এটা ফ্লোরিন হয়, পটাশিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ফ্লোরাইড তৈরি করবে। এভাবে প্রত্যেকটি ধাতুই অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া মেটাল অর্থাৎ এখানে বলো স্যার, এই 2 নাম্বারটাই মানে হ্যালোজেন মৌলগুলা কি এক্স দ্বারাই নির্দেশ করা হয় নাকি এখানে এমনি এক্স দিছে? হ্যাঁ, এক্স দ্বারা আমরা সাধারণত হ্যালোজেন গ্রুপকে বলে থাকি আর কি। হ্যাঁ, ও ঠিক আছে। ওকে। এখানে ফ্লোরিন গুলো তুমি অনেক জায়গায় তুমি এটাকে তোমার প্রয়োজন অনুসারে চেঞ্জও করতে পারো। এটা মানে একদম যে ফিক্সড তা না, তো সাধারণত আমরা এক্স দ্বারা দিয়ে থাকি আর কি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার পটাশিয়াম কি হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্ত? না না, পটাশিয়াম তো গ্রুপ 1 মেটাল, তাই না? এটা তো মেটাল। এই যে গ্রুপ, এই যে এখানে উপরে লেখা আছে, এই যে এখানে এম দ্বারা হচ্ছে মেটালকে বোঝানো হচ্ছে, অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো। আর গ্রুপ 1 এর মৌলগুলো কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এর হচ্ছে মেটাল, গ্রুপ 1 এর মৌল। তাহলে মেটাল গুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যেমন এখানে যদি আমি সোডিয়াম দেই, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে যৌগ তৈরি হয় তাদেরকে বলা হয় অক্সাইড। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় হাইড্রাইড। হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় হ্যালাইড। যেমন এখানে যদি সোডিয়াম এবং ক্লোরিন হয় আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তারপর এখানে আবার আসো যে গ্রুপ 1 এর মৌলগুলো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনের সাথে, এন তো হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে মেটাল নাইট্রাইড তৈরি করে। যেমন এখানে যদি আমি সোডিয়াম নেই, সোডিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রাইড তৈরি করবে। আবার আমি যদি এখানে পটাশিয়াম নেই তাহলে পটাশিয়াম নাইট্রাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে পটাশিয়াম নাইট্রাইড হবে, অর্থাৎ K3N হবে।
আর আমি যদি এখানে আমরা সাধারণত গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো নিয়ে বেশি কাজ করি, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো নিয়ে কম কাজ করে থাকি। হ্যাঁ, তাহলে আমরা মূলত এই তিনটা মূলের দিকে বেশি দিব। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি গ্রুপের শেষ পর্যায়ের এবং তার আগের পর্যায়ের মূল্যগুলি আমরা খুব বেশি স্টাডি করি না, কারণ হচ্ছে তারা অধিকাংশ খুব বেশি সক্রিয়। আচ্ছা, তারপর হচ্ছে মেটাল কার্বনের সাথে বিক্রিয়া করে মেটাল কার্বাইড তৈরি করে। যেমন এখানে যদি আমি সোডিয়াম নেই, সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বাইড তৈরি করবে। এখানে আরেকটা বিষয়, এই যে মেটাল কার্বনের সাথে বিক্রিয়া করে মেটাল গুলো যে কার্বাইড তৈরি করবে, কার্বাইড কাকে বলা হয়? কার্বনের সাথে কোনো মৌল বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করলে তাদেরকে বলা হয় কার্বাইড। তাহলে এখানে যেমন যদি সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বাইড তৈরি করে, এই এম দ্বারা কি বোঝানো হচ্ছে? আমরা শুরুতে বলেছিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাইকে বোঝায়, তাই না? তাই এম মানে যে কোনোটা হতে পারে, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, রুবিডিয়াম হতে পারে। আমরা ধরে নিচ্ছি এটা উদাহরণস্বরূপ সোডিয়াম। তাহলে সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি? সোডিয়াম কার্বাইড। এই সোডিয়াম কার্বাইডকে যখন পানির সাথে বিক্রিয়া ঘটানো হবে তখন মেটাল হাইড্রোক্সাইড তৈরি হবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন তৈরি হবে। এটা যদি পটাশিয়াম হয় তাহলে এটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন। এই যৌগটার নাম কি? এটা অ্যাসিটিলিন, আমরা জানি 19 আমরা পড়ে আসছি, বা ইথাইন বলা হয়, তাই না? ঠিক একইভাবে যদি এখানে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কিন্তু পানির সাথে অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো পানির সাথে খুব দ্রুত বিক্রিয়া করবে, বিক্রিয়া করে মেটাল হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে। যেহেতু গ্রুপ 1 এর মৌলগুলো খুব দ্রুত পানির সাথে বিক্রিয়া করে মেটাল হাইড্রোক্সাইড তৈরি করে বা ক্ষার তৈরি করে, এজন্য এদেরকে বলা হয় অ্যালকালি মৌল বলা হয়। গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় অ্যালকালি। ঠিক আছে, অ্যালকালি মৌল বা ক্ষারীয় মৌল বলা হয়। ঠিক আছে, এদের খুব দ্রুত বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এজন্য এদেরকে ক্ষারীয় মৌল বলা হয়। তারপরে হচ্ছে তোমার আমরা আসি এবার গ্রুপ 2 এর মৌলগুলোর বিক্রিয়া। এখানে গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। এই সবগুলো মৌল হচ্ছে গ্রুপ 2 এর মৌল। এদেরকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম। জি মানে এটা ফিক্সড না, আমরা যে কোনো একটা, আমি এটাকে এ দিয়েও প্রকাশ করতে পারি, বি দিয়েও প্রকাশ করতে পারি, আমরা আমাদের সুবিধার জন্য এখানে জি দিয়ে ধরলাম। ঠিক আছে, তাহলে এই জি দ্বারা বোঝানো হচ্ছে এখানে, মানে এখানে আমরা যত জায়গায় জি লিখবো, জি মানে হচ্ছে হয় বেরিলিয়াম, না হয় ম্যাগনেসিয়াম, না হয় ক্যালসিয়াম, না হয় স্ট্রনসিয়াম, না হয় ব্যারিয়াম। ওকে, এর মধ্যে আমরা এখানে প্রথম তিনটি মৌল নিয়ে বেশি স্টাডি করি। হ্যাঁ, স্ট্রনসিয়াম এবং ব্যারিয়াম নিয়ে খুব বেশি স্টাডি করি না আমরা, আমরা বেশি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম নিয়ে, অর্থাৎ এই তিনটি মৌল নিয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে এখানে যেমন এখন তাহলে গ্রুপ 2 এর মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মেটাল হাইড্রেট তৈরি করে, দেখতে পাচ্ছি আমরা, তাই না? যেমন এখানে যদি ম্যাগনেসিয়াম হয়, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, বেরিলিয়াম হলে হবে বেরিলিয়াম হাইড্রাইড। আবার এখানে যদি ম্যাগনেসিয়াম, যদি এটা আবার হ্যালোজেনের সাথে বিক্রিয়া, আবার আগের মতোই গ্রুপ 1 এর মতোই গ্রুপ 2 এর মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, যে এক্স মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেটা আমরা একটু আগেও দেখেছি, তাই না? তাহলে এখানে যদি আমি ম্যাগনেসিয়াম নেই তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম, আর যদি ক্লোরিন নেই তাহলে এটা হলো ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়া তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর আমি যদি বেরিলিয়াম নেই এটাকে, আর এটা যদি ক্লোরিন নেই তাহলে এটা হবে বেরিলিয়াম ক্লোরাইড। এটা উদাহরণ। আমি এখানে স্ট্রাকচারটা তোমাদের হাজারি স্যারের বই থেকে নিয়েছি, এটা হচ্ছে খুবই সহজ মনে রাখার জন্য। এখানে একসাথে সবগুলো বিক্রিয়া নিয়ে আসার কারণ হচ্ছে, দেখো রসায়নের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে মনে করে মুখস্থ করার জিনিস, না, বুঝতে হবে। রিঅ্যাকশন গুলো মনে রাখার জন্য তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সবগুলো জিনিসকে একসাথে কিভাবে নিয়ে আসা যায়। তাহলে এখানে আমরা যদি ইন জেনারেলি জি দ্বারা কি বুঝি, যে কোনো গ্রুপ 2 এর মৌল, তাহলে যে প্রত্যেকটা মৌলের জন্য আমরা ইন জেনারেল একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ সবগুলো মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে যদি আমি ম্যাগনেসিয়াম নেই তাহলে নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ঠিক আছে, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটটা পরে পানির সাথে বিক্রিয়া তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস। এখন এখানে ম্যাগনেসিয়াম না নিয়ে আমি বেরিলিয়ামও নিতে পারি, বা ক্যালসিয়াম নিলাম, যদি ক্যালসিয়াম হয় তাহলে এটা হবে ক্যালসিয়াম নাইট্রাইট, আর ক্যালসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এভাবে প্রত্যেকটি মৌলই গ্রুপ 2 এর মৌল হাইড্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন বা হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। আবার দেখো কার্বনের সাথেও বিক্রিয়া করে, গ্রুপ 2 এর মৌলের মতোই কার্বনের সাথে বিক্রিয়া করে তারাও কার্বাইড তৈরি করবে। কার্বাইড তৈরি করার পর তারা আবার পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যে হাইড্রোক্সাইড তৈরি করবে এবং অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি করবে। হাইড্রোক্সাইড কাকে বলে? ওএইচ গ্রুপ থাকলে সেটাকে আমরা হাইড্রোক্সাইড বলে থাকি, তাই না? তাহলে এখানে যদি আমি ম্যাগনেসিয়াম নেই, এটা হলো ম্যাগনেসিয়াম কার্বাইড তৈরি হবে, কারণ আর ম্যাগনেসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিলিন প্লাস অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি করবে। ঠিক
গ্রুপ 1 এর মৌলের মতোই গ্রুপ 2 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া তৈরি করবে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। মনে রাখবা এখানে কিন্তু এই পানির সাথে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে না সাধারণত। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অর্থাৎ এই প্রথম দুটি মৌল সাধারণত পানির সাথে বিক্রিয়া করে না, এটা মনে রাখবা। আর এই যে গ্রুপ 2 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করবে এরা অপেক্ষাকৃত কম দ্রুত বিক্রিয়া করবে, গ্রুপ 1 এর চেয়ে অপেক্ষাকৃত কম দ্রুত বিক্রিয়া করবে। গ্রুপ 1 এর মৌলগুলো সবচেয়ে বেশি দ্রুত বিক্রিয়া করবে, আর গ্রুপ 2 এর মৌলগুলো তার চেয়ে একটু কম দ্রুত বিক্রিয়া করবে, আর দ্রুত বিক্রিয়া করবে আর গ্রুপ 1 এর চেয়ে একটু কম দ্রুত। ঠিক আছে, করে তারাও দেখা যাচ্ছে হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন তৈরি করে। তাহলে এই দেখলাম আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোর বিভিন্ন বিক্রিয়া দেখলাম। দেখো তোমরা এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সাথে এখন কম্পেয়ার করলেও কিন্তু সহজে মনে রাখতে পারবা যে দেখো এখানে কি তৈরি হচ্ছে আর এখানে কি তৈরি হচ্ছে। এজন্য কম্পারেটিভ স্টাডি করলে রিঅ্যাকশন গুলো সহজে মনে থাকে, তাই না? আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রুপই কিন্তু প্রায় সেম ধরনের প্রোডাক্ট দিচ্ছে বা উৎপাদ তৈরি করছে, শুধু পার্থক্য হচ্ছে রিঅ্যাকশনের গতিটা। গ্রুপ 1টা খুব দ্রুত বিক্রিয়া করে, গ্রুপ 2 গ্রুপ 1 এর চেয়ে একটু কম দ্রুত বিক্রিয়া করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের গ্রুপ 2 গ্রুপ 1 এর বিক্রিয়াগুলো আমরা দেখলাম, অর্থাৎ এস ব্লক মৌলের রাসায়নিক ধর্মগুলো আমরা দেখলাম। এটা গত ক্লাসে আমরা ডিসকাস করার কথা ছিল, করতে পারি না, আজকে করে দিলাম। আজকে আমাদের যে মূল পড়া সেটা হচ্ছে পি ব্লকের মৌলগুলো, আমরা সেটা নিয়ে একটু পড়াশোনা আবার আসি এখন। তাহলে পি ব্লক মৌল নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আমরা শুরুতে একটা পিকচার দেখেছিলাম যে পি ব্লক মৌলগুলো কি, তাহলে এটা সংজ্ঞাটা কি? পি ব্লক মৌল হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তবে তাদেরকে পি ব্লক মৌল বলে। যেমন নাইট্রোজেন একটি পি ব্লক মৌল, তারপর কার্বন একটি পি ব্লক মৌল, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করবে তোমার পি অরবিটালে, এজন্য এদেরকে পি ব্লক মৌল বলা হয়। আর পি ব্লক মৌল 13, 14, 15, 16, 17, 18 এই সবগুলো মৌলে কিন্তু গ্রুপ পি ব্লক মৌল। আমরা শুরুতে দেখিয়েছিলাম পর্দা সারণীর 13 থেকে 18 পর্যন্ত যে গ্রুপ মৌলগুলো আছে এই সবগুলো মৌলই পি ব্লক মৌল, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়াম ব্যতীত। কারণ হিলিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, যার কারণে সে 1s2 হয়, সে পি ব্লকে প্রবেশ করতে পারে না। আর বাকি সব নিষ্ক্রিয় গ্যাসই কিন্তু পি ব্লক মৌল, মনে রাখবা। আর পি ব্লক মৌল হচ্ছে টোটাল 36টা, 36, এটা মনে রাখবা। তাহলে আমরা পি ব্লক মৌল কাকে বলে উদাহরণ সহ দেখলাম। এবার আসে আমরা পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো দেখবো। ওকে, তাহলে পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো কি? আমরা প্রথমে দেখতে পাচ্ছি এদের মধ্যে ধাতু এবং অধাতু। আমরা প্রথমেই একটা যে চিত্র বা পিকচার দেখিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পি ব্লক মৌলগুলো ধাতু, অধাতু এবং মেটালয়েড হতে পারে, বা এটাকে বলা হয় যেটা মেটালয়েড মানে হচ্ছে ধাতু এবং অধাতু দুটার মাঝখানে তার বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা দেখলাম যে পি ব্লক মৌলগুলো ধাতু এবং অধাতু উভয় শ্রেণীর মৌল আছে। আর আমরা জানি পর্দা সারণীর বাম থেকে ডানে যত যেতে থাকবো ততই অধাতব ধর্ম বাড়তে থাকবে, আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়তে থাকবে। আমি আবারও বলি, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়বে, আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়বে, এটা মনে রাখবা। আর বেশিরভাগ পি ব্লক মৌল কিন্তু হচ্ছে অধাতু। তুমি দেখো যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি বিভিন্ন কালার করেছি, এগুলো থেকে একটু ফোকাস রাখবা। পড়াশোনা মনে রাখার জন্য তোমার কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হয়, যে কোনো পড়ার মধ্যে কোনটা কি পয়েন্ট সেটা মনে রাখলে অনেক কিছু নিজে লেখা যায়। সেজন্য আমি কি পয়েন্ট গুলোকে তোমার বিভিন্ন কালার দিয়ে রেখেছি, এগুলোকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে বেশিরভাগ পি ব্লক মৌলই হচ্ছে অধাতু, এটা মনে রাখবা। তারপর হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ধাতু ছাড়া তাপ ও তড়িতের স্বল্প পরিমাণ, অর্থাৎ এই গ্রুপ অর্থাৎ পি ব্লক মৌলগুলোর মধ্যে যে ধাতুগুলো আছে ওই ধাতুগুলো ছাড়া বাকি সবগুলো মৌলই সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, তাপ ও বিদ্যুৎ খুব কম পরিবহন করে থাকে। ঠিক আছে। 3 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ মৌল তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল কি? তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বেশিরভাগ মৌলই হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক মৌল। আর এরা সাধারণত একাধিক যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ এক রোধিক যোজ্যতা থাকে। আমরা দেখেছি ক্লাস 9 মৌলের এক রোধিক যোজ্যতা থাকতে পারে, তাহলে পি ব্লক মৌলেরও এক রোধিক যোজ্যতা থাকে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে এরা সমযোজী যৌগ গঠন করে। তাহলে দেখা যাচ্ছে পি ব্লক মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করবে। এই ছিল পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্যগুলো। ওকে, এবার আসি আমরা পি ব্লক মৌলের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। তার আগে আর কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো এটা যে পি ব্লক যুক্ত অধাতব অক্সাইড গুলো অম্লধর্মী, তবে ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম, লেড এবং স্টেনাসের অক্সাইড সমূহ উভধর্মী হয়। অর্থাৎ এখানে
যে পি ব্লক মৌলগুলো তো অক্সাইড গঠন করে। অক্সাইড মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা একটা যৌগ তৈরি করে। যেমন এটা এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটি একটি নাইট্রোজেনের অক্সাইড। সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এর হচ্ছে সালফারের অক্সাইড। ফসফরাস পেন্টঅক্সাইড এটা হচ্ছে ফসফরাসের অক্সাইড। তাহলে সাধারণত মনে রাখবা অধাতব ধর্মগুলোর, অধাতব যে মৌলগুলো আছে তাদের অক্সাইড গুলো সাধারণত অম্লধর্মী হয়। কেন অম্লধর্মী হয়? কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, এবং তারা ক্ষারের সাথে বিক্রিয়া করে, অম্লের সাথে বিক্রিয়া করে না। এজন্য অধাতব মৌলের অক্সাইড গুলো হচ্ছে অম্লধর্মী। তবে এখানে আমরা পি ব্লক মৌলের বেলায় অ্যালুমিনিয়াম, লেড, স্টেনাস এগুলো পি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিন্তু এরা উভধর্মী হয়। মনে রাখবা এরা উভধর্মী হয়। উভধর্মী কি? এদের মধ্যে অ্যাসিডিক বৈশিষ্ট্য থাকে, আবার বেসিক বৈশিষ্ট্য, অর্থাৎ অম্লধর্মীয় হয় এবং ক্ষারধর্মীয় হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে দেখি কার্বন একটি অধাতু, এটা পি ব্লক মৌল। তাহলে এই অধাতুর কার্বন ডাই অক্সাইড একটি কার্বনের অক্সাইড, সেটি ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি করে। যেহেতু সে ক্ষারের সাথে বিক্রিয়া করেছে, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, যেহেতু কার্বন ডাই অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করেছে তার মানে কি কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী, কারণ ক্ষারের সাথে ওই পদার্থ বিক্রিয়া করে যেটি অম্লধর্মী। তাহলে কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী হওয়ার কারণে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি করেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড, কারণ এটি অধাতব অক্সাইড, তাই না? তারপর হচ্ছে এখন অ্যালুমিনিয়ামের বেলায় দেখো, অ্যালুমিনিয়ামের বেলায় আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, অ্যালুমিনিয়াম যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, তাই না? যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আমরা এখানে দেখতে পাচ্ছি সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া করে, সেজন্য সে উভধর্মী। অর্থাৎ যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, তারা উভধর্মী অক্সাইড। এই জন্য এখানে বলা হয়েছে অধাতব অক্সাইড গুলো সাধারণত অম্লধর্মী, আর ধাতুর মধ্যে যেমন অ্যালুমিনিয়াম, লেড, স্টেনাস এদের অক্সাইড গুলো হবে উভধর্মী অক্সাইড হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে আমরা দেখলাম যে এখানে পি ব্লক গুলোর মূলের মধ্যে তারা অম্লধর্মী অক্সাইড হয়, আবার উভধর্মী অক্সাইডও আছে। আর এখানে গ্রুপ যে আমাদের 16 অর্থাৎ এখানে গ্রুপ পি ব্লক মৌলগুলো কিছু নাম দেওয়া আছে। গ্রুপ 16 এর মৌলগুলোকে বলা হয় সালকোজেন, তারপরে দিয়ে তোমার গ্রুপ এই যে বেরিলিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপরে অ্যাডমিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝখানে, এই জন্য এদেরকে বলা হয় মেটালয়েড বা অপধাতু। মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ হিসেবেও আসতে পারে, তবে 1 নম্বর 2 নম্বরের জন্য আসতে পারে যে অপধাতু কাকে বলে বা মেটালয়েড কাকে বলে। তাহলে আমরা দেখলাম অপধাতু বা মেটালয়েড হচ্ছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝখানে। আর এই মৌলগুলো কোনগুলো? বোরন, আমরা দেখতে পাচ্ছি বোরন, তারপরে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং অ্যাডমিয়াম, এই সবগুলো মৌল হচ্ছে অপধাতু, মনে রাখবা। তারপর এই হচ্ছে মোটামুটি তোমার পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্যগুলো। তারপর এখন আমরা আসি রাসায়নিক বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এখন পি ব্লক মৌলের মধ্যে আমরা জানি 13, 14, 15, 16, 17, 18, এর মধ্যে আমরা 13, 14, 15 এই তিনটি মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে আমরা পি ব্লক মুক্ত মৌল গ্রুপ হচ্ছে 6টি, তার মধ্যে আমরা এখানে এদের ইলেকট্রন বিন্যাসটি দেখতে পাচ্ছি যে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে ns2np126, অর্থাৎ যেমন আমরা 3s2 যদি হয় পরবর্তী ইলেকট্রনটি 3p1 হবে, অথবা 3p2 হবে, 3p4 হবে, 3p5 হবে, 3p6 হবে, এভাবে। বা এটা যদি 4 এ হয় তাহলে এটা 4s2 হবে, তারপরে ইলেকট্রন 4p1, 4p2, 4p5, 4p6 এভাবে হবে। এজন্য হচ্ছে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2np126। এখানে n মানে হচ্ছে তোমার শক্তি স্তরের সংখ্যা, ঠিক আছে, যে 1 2 3 4 5 এটা হচ্ছে n এর মান। হ্যাঁ, তাহলে এই মৌলগুলো তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো ns2np126। তাহলে এখন আমরা আসি যে এখন 13 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি বা তাদের বিক্রিয়া কি হয় তা দেখি। হ্যাঁ, এখন দেখো এখানে প্রথমে এখানে এম দ্বারা এখানে এম দ্বারা আমরা আনমিউট করবা না, তোমরা মিউট করো, কেউ একজন আনমিউট আছে প্লিজ মিউট করো। এখানে দেখো তোমার এই যে আমরা এখানে এম দ্বারা বুঝাচ্ছি এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং টাইটেনিয়াম, তাই না? এই মৌলগুলোকে বোঝাচ্ছি। তোমরা আমরা গ্রুপ 1 এর মৌলকে এম দ্বারা প্রকাশ করছি, আমরা যে কোনো জিনিস দ্বারা প্রকাশ করতে পারি, এটা কোনো ফিক্সড না, আমি আবার বলছি, ঠিক আছে? তাহলে এখানে আমি এম দিয়েছি, তুমি এটাকে এল দ্বারাও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এই এল দ্বারা বোঝানো হচ্ছে যে এই সবগুলো মৌলকে কমন করার জন্য, এটা কমন বোঝানোর জন্য আমরা একটা নির্দিষ্ট
অ্যালফাবেট ইউজ করেছি বা এম বা এন যেটা একটা, এটা হচ্ছে বি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং টাইটেনিয়াম। এই মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 এর মৌল। ঠিক আছে, এখন দেখি আমরা এটা কিভাবে বিক্রিয়া করে। যেমন গ্রুপ 13 এর মৌল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মেটাল ক্লোরাইড অর্থাৎ ক্লোরাইড তৈরি করে। যেমন এখানে আমি যদি বোরন বলি তাহলে ক্লোরিনের সাথে বোরন বিক্রিয়া করে বোরন ট্রাইক্লোরাইড তৈরি করবে। আমি যদি অ্যালুমিনিয়াম বলি, এই যে এখানে আমি যদি এখানে অ্যালুমিনিয়াম বলি তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হবে। এখানে মনে রাখবা এই 5টি মৌলের মধ্যে আমরা মূলত গ্রুপ 13 এর বোরন এবং অ্যালুমিনিয়াম নিয়ে বেশি স্টাডি করব। বোরন এবং অ্যালুমিনিয়াম নিয়ে, প্রথম দুইটি মৌল নিয়ে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তারা কি করে, অক্সাইড তৈরি করে। হ্যাঁ, যে অক্সাইড গুলো তৈরি করে, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছি বোরন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বোরন ডাই অক্সাইড তৈরি করে এবং সেটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। আবার অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। আমরা একটু আগে দেখেছি অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, কারণ সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে ক্ষারের সাথেও বিক্রিয়া করে। অর্থাৎ গ্রুপ 13 এর মৌলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করবে। গ্রুপ 13 এর মৌলগুলো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে মেটাল নাইট্রেট তৈরি করবে। যেমন এখানে যদি অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সে অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করবে। পরবর্তীতে অ্যালুমিনিয়াম নাইট্রেট পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করবে। তারপর আসে আমরা এবার পানির সাথে বিক্রিয়া। গ্রুপ 13 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে মেটাল হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করবে। তাহলে এখানেও দেখো বোরন, যেহেতু আমি যদি এখানে নিই অ্যালুমিনিয়াম পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। আবার যদি এখানে আমি বোরন নেই তাহলে বোরন পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে বোরন হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মৌলের জন্য এটা কমন বিক্রিয়া। তারপর হচ্ছে অ্যাসিডের সাথে আবার গ্রুপ 13 এর বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অর্থাৎ যদি এখানে আমি বোরন নেই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়া করে তৈরি করবে বোরন ট্রাইক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। আমি যদি অ্যালুমিনিয়াম নেই তাহলে সে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অর্থাৎ এখানে এম মানে হচ্ছে বোরন অ্যালুমিনিয়াম যে কোনোটাই হতে পারে। আবার আমরা এখন দেখো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া দেখেছি, আবার নাইট্রিক অ্যাসিডের সাথে আরেকটা বিক্রিয়া দেখি। আমরা জানি এটা নাইট্রিক অ্যাসিড, তাই না? আমরা এটা সংকেতটা জানি সবাই। তাহলে বোরনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার তৈরি করছে এখানে বোরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক অ্যালুমিনিয়াম ও নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, আমরা এখানে কমন দেখিয়েছি, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তাহলে আমরা দেখলাম যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো যে মৌলের সাথে বিক্রিয়া করে, এখানে গ্রুপ 13 এর মৌলগুলো একইভাবে বিক্রিয়া করে। এই বিক্রিয়াগুলো পড়ার সময় আমি আবারও বলি একটু কম্পেয়ার করে পড়বা, তাহলে দেখবে সহজেই মনে থাকে। হ্যাঁ, মুখস্থ করবা না, মুখস্থ পরে করবা, আগে জিনিসগুলো বুঝবা যে কোথায় পার্থক্যটা আছে। যে তিনটা মৌলের গ্রুপের মৌলগুলো যখন স্টাডি করবা একসাথে, যে এই মৌলগুলোর মধ্যে কোন মৌলগুলোর কোন রিঅ্যাকশন গুলো কমন, কোনগুলো একটু আনকমন বা কোনগুলো একটু ব্যতিক্রম, সেটা একটু আইডেন্টিফাই করে পড়লে সহজে মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা গ্রুপ 13 এর মৌলগুলোর রিঅ্যাকশন গুলো দেখলাম। এখন এই আমি যে রিঅ্যাকশন গুলো তোমাদেরকে এখানে একটা ছক আকারে দেখাচ্ছি, এখানে বইতে এগুলো ডেসক্রিপশন আকারে দেওয়া আছে, বিশেষ করে হাজারির বই এবং তোমার ওই গাজী হাসানুল কবির দুজন স্যারের বইতেই এটা ডেসক্রিপটিভ ওয়েতে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখলে পাবা। আর আমি এই চারটা তোমাদের শুধুমাত্র হাজারের বইতে আছে, ওখান থেকে কমন নিয়ে আসছি ওখান থেকে। আর এইভাবে পড়াটা সহজ, এই জন্য আমি তোমাদের জন্য এইভাবে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের গ্রুপ 14 এর মৌলগুলোর বৈশিষ্ট্য। এবার আমরা গ্রুপ 14 অর্থাৎ গ্রুপ 14 এর মৌলগুলো কি কি আমরা দেখি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং লেড। তাহলে এই মৌলগুলোকে আমরা মনে করি এম বা এল বা পি যে কোনো দ্বারা আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে এম ক্লোরিনের সাথে, এরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মেটাল ক্লোরাইড তৈরি করবে। এরা সাধারণত আমরা বলেছিলাম সমযোজী যৌগিক তৈরি করে, তাই না? পি ব্লক মৌলগুলো। দেখা যাচ্ছে টিন এবং লেড এদের মধ্যে যেহেতু ধাতব বৈশিষ্ট্য আছে, যার কারণে এরা কি করবে, আয়নিক যৌগ তৈরি করে, ক্লোরিনের সাথে আয়নিক যৌগ তৈরি করবে, বাকিগুলো সমযোজী যৌগ তৈরি করবে। এই মৌলগুলোর মধ্যে আমরা কার্বন সিলিকন নিয়ে মূলত বেশি পড়বো, কার্বন সিলিকন নিয়েই বেশি পড়বো, এটা মনে রাখবো। আমি বলে দিচ্ছি কোন কোন মৌলগুলো আমরা বেশি পড়বো। তারপরে এরাও কি করে, গ্রুপ 14 মৌলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মেটাল অক্সাইড তৈরি করে আগের মৌলগুলোর মতোই। তারপর মেটাল অক্সাইড গুলো আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি এবং যে যেমন এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে সোডিয়াম স্ট্যানেট তৈরি হবে। হ্যাঁ, সোডিয়াম স্ট্যানেট তৈরি হচ্ছে। কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এরাও কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেট তৈরি করে। আমরা দেখেছি ওরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেট তৈরি করে।
যেমন এখানে কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন তৈরি করছে, তাই না? এটাকে হাইড্রেট বলা হয় কারণ হাইড্রোজেন থাকার কারণে। এটা হচ্ছে মিথেন, কারণ এটা হলো কি মিথেন। আমি যদি এখানে সিলিকন দেই তাহলে হবে এটা হবে সিলেন বা সিলিকন টেট্রা হাইড্রেট, ঠিক আছে? যেমন এখানে সিলিকন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রা হাইড্রেট তৈরি করছে, তাই না? এটাকে আমরা সিলেন বলে থাকি। এখানে কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার মিথেন তৈরি করছে। ঠিক একেবারে পরবর্তী সিলেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিলিকন ডাই অক্সাইড তৈরি করে থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি আগের গ্রুপের যে মৌলগুলো ছিল তাদের মতোই এখানে এই গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তারা এখানে কি করে, কার্বন যেমন এখানে বিক্রিয়া করে তৈরি করে তোমার কার্বন প্লাস পানি বিক্রিয়া করে তৈরি করে ওয়াটার গ্যাস। তাহলে একটা পরীক্ষা আসতে পারে 1 নম্বরে যেন ওয়াটার গ্যাস কি, সমমূলীয় মিশ্রণ অফ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের সমমূলীয় মিশ্রণটাকে বলা হয় ওয়াটার গ্যাস। তাহলে কার্বন এবং যদি আমরা স্টিম মানে এখানে পানির বাষ্পীয় পানি যেটা সেটাকে স্টেম বলা হয়, এখানে নরমাল পানি না, হ্যাঁ এটা স্টেম পানি, অর্থাৎ অনেক এটাকে বাষ্পীয় রূপান্তর করে সেই বাষ্পের সাথে কার্বনের বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি হয়। হ্যাঁ, তারপরে ঠিক একইভাবে অন্য মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে। আবার আমরা দেখলাম অন্য মৌলগুলোর মধ্যে এখানে টিন লেড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কারণ টিন লেডের মধ্যে কিছুটা ধাতব বৈশিষ্ট্য আছে, এজন্য তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এভাবে আমরা দেখলাম গ্রুপ 14 এর মৌলগুলো গ্রুপ 13 এর মৌলের মতোই ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, পানি, অ্যাসিড এদের সাথে বিক্রিয়া করে। তবে বিক্রিয়ার মধ্যে প্রোডাক্ট গুলো একটু ভিন্ন ভিন্ন হয়, বা কোনোটার বিক্রিয়ার গতি বেশি, কোনোটা বিক্রিয়ার গতি কম। ওকে, তাহলে গ্রুপ 15 এর মৌলগুলো নিয়ে আমরা একটু স্টাডি করি এখন। গ্রুপ 15 এর মৌলগুলো দেখতে পাচ্ছি। গ্রুপ 15 এর মৌলগুলো কি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এরাও একইভাবে কি করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালাইড তৈরি করছে। যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করছে। এখানের মধ্যে মনে রাখবা এই গ্রুপের মৌলগুলোর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে আমরা বেশি পড়াশোনা করব, নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে। তারপর অক্সিজেনের সাথে দেখা যাচ্ছে আমরা নাইট্রোজেন অথবা ফসফরাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করছে অন্য মৌলের মতো। যেমন এখানে এম দ্বারা বোঝানো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, তারপর আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এখানে যদি আমি নাইট্রোজেন নিই তাহলে নাইট্রোজেন অক্সাইড হবে, ফসফরাস নিলে ফসফরাস অক্সাইড তৈরি হবে। আবার হাইড্রোজেনের সাথেও তারা বিক্রিয়া করছে, যেমন নাইট্রোজেন তৈরি বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে মনে রাখবা নাইট্রোজেন এবং ফসফরাসের যে অক্সাইড গুলো তারা যেহেতু অধাতব অক্সাইড, সুতরাং সবগুলো কি করবে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, এই জন্যই তারা কিন্তু অধাতব অক্সাইড এবং অম্লীয় অক্সাইড। এই জন্য আমরা বলে থাকি অধাতব অক্সাইড গুলো অম্লীয় কেন, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে থাকে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অক্সাইড কিন্তু তোমার পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, সেজন্য সবগুলো অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের নাইট্রোজেন এবং ফসফরাসের সকল অক্সাইডই কিন্তু অম্লীয় হয়, সাধারণত অম্লীয় হয়, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। পরীক্ষা আসতে পারে এগুলা যে ফসফরাস ডাইঅক্সাইড অম্লীয় কেন, বা অথবা ফসফরাস পেন্টঅক্সাইড অম্লীয় কেন ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো এটা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, অর্থাৎ অ্যাসিড তৈরি করে, সেজন্য এটা অম্লীয়। তাহলে এই ছিল তোমাদের মোটামুটি নাইট্রোজেন গ্রুপ 13, 14 এবং 15 মৌলগুলোর রাসায়নিক ধর্মগুলো। এখন হচ্ছে তোমাদের আমরা আজকে কি পড়লাম, তাহলে আজকে আমরা পড়লাম মূলত পি ব্লক মৌল কাকে বলে, পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো, পি ব্লক মৌলের রাসায়নিক ধর্মগুলো এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করেছিলাম। ঠিক আছে, বল এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন? স্যার বলো। পরীক্ষার যে আমাদের আজকে যে এক্সামটা নেবেন ওটা কোন কোন টপিকের উপর নেবেন, শুধু আজকের টপিকগুলাই? না না না, এর আগে যে দুটো লেকচার নিয়েছিলাম ওটার উপরে। স্যার আগের একটা ক্লাস আমি করতে পারি নাই, আমাদের নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, এটা পারবো, অসুবিধা নাই। ওকে, এনি মোর কোশ্চেন? আজকের পড়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? গুড, তাহলে আমাদের আমরা প্রসিড হই সামনে। যে আমাদের হোমওয়ার্ক থাকবে স্যার এক্সাম কি এই যে এখন নেক্সট আমরা নেক্সট উইকে আমাদের হোমওয়ার্কটা হচ্ছে মেমোরি টেস্ট ইন দ্য নেক্সট ক্লাস অন দিস লেকচার, অর্থাৎ আজকে যে ক্লাসটা নিছি এটার উপরে নেক্সট ক্লাসে আমরা আরেকটা মেমোরি টেস্ট নেব। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। থ্যাংক ইউ। আমাদের ক্লাস আজকে এখানে ক্লোজ করি আমরা। থ্যাংক ইউ। আমরা এবার পড়তে যাবো।